আসসালামু আলাইকুম প্রিয় বিদ্যার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন। আমাদের অনলাইন যে ক্লাস কার্যক্রম চলছে, এই ক্লাস কার্যক্রমে আপনারা ভালোভাবে ক্লাসগুলো উপভোগ করছেন। তো আজকের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান শাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান প্রোগ্রাম অনলাইন ভিডিও ক্লাস, কোর্স কোড 23-19-03। কোর্সের নাম আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি, লেকচার নম্বর 4। লেকচারের শিরোনাম নিরাপত্তা। তো প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। ইমেল salam.jail@gmail.com। আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি, শ্রেণীর সম্মান, 3য় বর্ষ, শিরোনাম নিরাপত্তা। আজকের পাঠ থেকে বিদ্যার্থীরা আপনারা বিভিন্ন নিরাপত্তা সম্পর্কে বলতে পারবেন, জাতীয় নিরাপত্তা বর্ণনা করতে পারবেন, মানব নিরাপত্তা বর্ণনা করতে পারবেন, ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা ব্যাখ্যা করতে পারবেন। আমরা প্রথমে আসছি নিরাপত্তা। নিরাপত্তা কি? যে কোনো ধরনের হুমকি বা বিপদ থেকে মুক্ত রাখাই নিরাপত্তা। কোন দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ব্যবস্থা, সর্বোপরি নিজের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অন্য রাষ্ট্রের থেকে রক্ষা করার সামর্থ্যকেই নিরাপত্তা বলে। নিরাপত্তা আন্তর্জাতিক রাজনীতির অধ্যয়নে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নিরাপত্তা যেমন ব্যক্তি জীবনের প্রয়োজন, তেমনি রাষ্ট্র জীবনের নিরাপত্তার প্রয়োজন। কোন রাষ্ট্র অনিরাপদ হিসাবে থাকতে পারে না। প্রত্যেকটা রাষ্ট্র জাতীয় স্বার্থে নিজের স্বাধীনতা, সার্বভৌমত্বকে নিরাপদ রাখে। মানব জীবনে যেমন নিরাপত্তা প্রয়োজন প্রত্যেকটা মানুষের কাছে, তেমনি রাষ্ট্র এবং সমাজ নিরাপদ রাখার দায়িত্ব রাষ্ট্র। রাষ্ট্র তার নাগরিকদের নিরাপত্তা বিধান করে থাকে। তো নিরাপত্তার যে আলোচনা, আমরা যে আলোচনা করছি নিরাপত্তা নিয়ে, আন্তর্জাতিক রাজনীতিতে নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ প্রত্যয়। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রত্যেকটা রাষ্ট্র তার নিরাপত্তা বজায় রাখার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে। সঠিক এবং সুষ্ঠু নিরাপত্তা বিধানের মাধ্যমে একটি জাতি বা রাষ্ট্র তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। এই কারণে নিরাপত্তাকে আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। তো বিভিন্ন ধরনের নিরাপত্তা আছে। আমরা আজকে এই সব ধরনের নিরাপত্তা নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। তো এটুকু বোঝা যাচ্ছে যে নিরাপত্তা নিজেকে মুক্ত রাখা যে কোনো ধরনের হুমকি বা বিপদ থেকে, সেটাই হলো নিরাপত্তা। রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্রের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন দিক এবং স্বাধীনতা, সার্বভৌমত্বকে অন্য বহিঃশত্রুর হাত থেকে নিরাপদ রাখা বা কোনো ধরনের হুমকি থেকে নিরাপদ রাখাই হলো নিরাপত্তা। তো আমরা এখন নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি। প্রথমে আসি সনাতন নিরাপত্তা বা ট্র্যাডিশনাল সিকিউরিটি। আক্রমণ থেকে সুরক্ষা হিসেবে নিরাপত্তাকে দেখা হয়েছে
প্রযুক্তিগত এবং সামরিক শক্তি ব্যবহারের মাধ্যমে। সনাতন নিরাপত্তার ধারণায় রাষ্ট্রের নিরাপত্তাই মুখ্য এবং ব্যক্তির নিরাপত্তাকে গৌণ হিসেবে দেখা হয়। যদি রাষ্ট্রের নিরাপত্তা সুনিশ্চিত হয় তবে নাগরিকদের নিরাপত্তা আবশ্যিকভাবে নিশ্চিত হবে। এইখানে সনাতন নিরাপত্তা কথা বলা হচ্ছে এবং এইখানে বলা হচ্ছে যে রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যদি নিরাপদ রাখা যায়, রাষ্ট্রের যারা অধিবাসী বা নাগরিক আছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। আরেকটা দিক হলো রাষ্ট্রীয় শক্তির প্রাধান্য। এখানে ব্যক্তির নিরাপত্তা, নাগরিকদের নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে এই সনাতন নিরাপত্তা। আর নিজ রাষ্ট্রকেন্দ্রিক চিন্তা, টোটাল চিন্তা ভাবনাটাই রাষ্ট্রকে, কিভাবে রাষ্ট্রকে, সনাতন নিরাপত্তার মূল কথা হলো যে রাষ্ট্রকে যে কোনো উপায়ে রাষ্ট্রকে নিরাপদ রাখা। রাষ্ট্রকে যদি যে কোনো উপায়ে নিরাপদ রাখা যায় তাহলে রাষ্ট্রের যারা বাসিন্দা বা নাগরিক আছে তারা নিরাপদ থাকবে। তারপরে আসি আমরা অপ্রথাগত নিরাপত্তা বা নন ট্র্যাডিশনাল সিকিউরিটি। স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থায় নিরাপত্তা ধারণাকে নতুন করে ব্যাখ্যা করা হয়। সনাতন নিরাপত্তা থেকে বেরিয়ে জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, খাদ্য, বস্ত্র, ক্ষুধা, দারিদ্র, চিকিৎসা, সংক্রামক রোগ, প্রাকৃতিক দুর্যোগ, অভিবাসন, মানব পাচার এই ধরনের সামাজিক সংবেদনশীলতা এবং সামরিক শক্তির জনহিতকর কাজে ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে মানব জীবন পরিপূর্ণভাবে নিরাপদ করার যে সমকালীন প্রয়াস তা হচ্ছে অপ্রথাগত নিরাপত্তা। আমরা প্রথাগত নিরাপত্তায় দেখলাম যে রাষ্ট্রীয় নিরাপত্তাকে উপর জোর দেওয়া হয়েছে। অপ্রথাগত নিরাপত্তাকে রাষ্ট্রীয় নিরাপত্তা না, রাষ্ট্রের যে বাসিন্দা বা নাগরিক তাদের নিরাপত্তাকে জোর দেওয়া হয়েছে। এখন আমাদের যে স্নায়ুযুদ্ধ বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে যে বিশ্ব ব্যবস্থা চালু হয়েছে সেই বিশ্ব ব্যবস্থা টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, ক্ষুধা, দারিদ্র, শিক্ষা, নিরাপদ সুস্বাস্থ্য, নিরাপদ পানি, এইগুলো মানব পাচার, অভিবাসন এইগুলো নিয়ে এখন আলোচনার বিষয়। এই নিরাপত্তা গুলোকে বলা হচ্ছে যে অপ্রথাগত বা নন ট্রেডিশনাল নিরাপত্তা। এখানে মানব নিরাপত্তাকে প্রদান দেওয়া হচ্ছে। মানুষ কারা? নাগরিকরা হলো মানুষ, মানুষের নিরাপত্তাকে প্রদান দেওয়া হচ্ছে। মানুষ যাতে সুস্থভাবে থাকতে পারে, কোনো ধরনের সংক্রামক রোগ, ক্ষুধার জ্বালা থেকে মুক্ত থাকবে, তার খাদ্যের নিশ্চয়তা থাকবে, তার পানির নিশ্চয়তা থাকবে, তার স্বাস্থ্যের নিশ্চয়তা থাকবে, তার শিক্ষার নিশ্চয়তা থাকবে। এইখানে মানবকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আর পরিবেশ রক্ষা, পরিবেশ এখন আমরা দেখছি যে পরিবেশ রক্ষার জন্য পৃথিবীর সব দেশ মিলে চেষ্টা করছে। যদি পরিবেশ বিপর্যস্ত হয়ে যায় তাহলে মানবের যে সভ্যতা, মানব সভ্যতা বিলীন হয়ে যাবে। এই জন্য পরিবেশের উপর এখন প্রত্যেকটা দেশ পরিবেশের উপর জোর দেওয়া হয়েছে। সুষ্ঠু পরিবেশে সুষ্ঠু মানুষ বেড়ে উঠবে, এটাই হচ্ছে কামনা। তারপরে এই ধরনের নিরাপত্তাতে আপনার জলবায়ু নিরাপত্তা কথা বলা হচ্ছে, স্বাস্থ্যের নিরাপত্তার কথা বলা হচ্ছে, সুশিক্ষার কথা বলা হচ্ছে, প্রযুক্তির কথা বলা হচ্ছে এবং উন্নয়ন যেটা হবে সেই উন্নয়নটা হচ্ছে টেকসই সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে। এইগুলোই হলো অপ্রথাগত নিরাপত্তা। জাতীয় নিরাপত্তা, আমরা এখন জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনা করব। ন্যাশনাল সিকিউরিটি। জাতীয় নিরাপত্তা বলতে কোনো একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ মূল্যবোধ বজায় রাখা এবং বহিঃ আক্রমণ থেকে রক্ষা সামর্থ্য বোঝানো যায়। আমরা যে বিষয়টা আলোচনা করছি আন্তর্জাতিক রাজনীতি, এবং আন্তর্জাতিক রাজনীতিতে জাতীয় নিরাপত্তা একটা বড় ধরনের এবং গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি কোনো জাতি তার নিরাপত্তাকে সুদৃঢ় করতে না পারে তাহলে সে নিজের রাষ্ট্রের অভ্যন্তরে এবং রাষ্ট্রের বাইরে আন্তর্জাতিক ক্ষেত্রে সে একটা দুর্বল রাষ্ট্র হিসেবে প্রতীয়মান হয়। প্রত্যেকটা রাষ্ট্র তার স্বাধীনতা, সার্বভৌমত্বকে নিরাপদ রাখার জন্য সব ধরনের কলাকৌশল ব্যবহার করে। জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে
জাতীয় নিরাপত্তাকে বজায় রাখা। তো জাতীয় নিরাপত্তার রক্ষার উপায়, আমরা জাতীয় নিরাপত্তা কিভাবে রক্ষা করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। সামরিক শক্তি বৃদ্ধি। প্রথমত, প্রত্যেকটা রাষ্ট্র তার নিরাপত্তাকে রক্ষার জন্য, বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য তার যে সামরিক শক্তি আছে সেই শক্তিকে আরো বৃদ্ধি করা। সামরিক শক্তির মাধ্যমে বহিঃশত্রুর হাত থেকে একটা রাষ্ট্র বা জাতি তাকে মুক্ত রাখতে পারে। এই জন্য সামরিক শক্তি যার যত শক্তিশালী সামরিক অবস্থান আছে সেই রাষ্ট্র তত নিরাপদ। গতিশীল পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতি সবসময় পৃথিবী চেঞ্জ হচ্ছে। পৃথিবী এখন যে অবস্থা, আন্তর্জাতিক রাজনীতির যে অবস্থা, প্রতিনিয়ত ঘটনাগুলো চেঞ্জ হচ্ছে। রাষ্ট্রের অবস্থান পরিবর্তন করতে হচ্ছে। যে পররাষ্ট্রনীতি, একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি হলো সেই সমস্ত অংশ যার দ্বারা সে অন্য রাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক নিরূপণ করে থাকে। যে পররাষ্ট্রনীতি যদি গতিশীল না হয়, বিশ্ব বাস্তবতার ক্ষেত্রে যদি পররাষ্ট্রনীতি গতিশীল না হয়, তাহলে জাতীয় নিরাপত্তা রক্ষা করা সম্ভব। জাতীয় নিরাপত্তাকে রক্ষা করার জন্য পররাষ্ট্রনীতি, শক্তিশালী পররাষ্ট্রনীতি দরকার, গতিশীল পররাষ্ট্রনীতি দরকার। পররাষ্ট্রনীতির মাধ্যমে নিজেদের জাতীয় শক্তি বৃদ্ধির মাধ্যমে জাতীয় নিরাপত্তাকে রক্ষা করা যায়। দেশপ্রেম জাগ্রত করা। প্রত্যেকটা নাগরিকের মধ্যে দেশপ্রেম থাকতে হবে। রাষ্ট্র নাগরিকদের জাতীয়তাবাদের উদ্বুদ্ধ করে তাদেরকে দেশপ্রেমে জাগ্রত করবে। যদি প্রত্যেকটা নাগরিকের দেশপ্রেম থাকে তাহলে কি হবে, যে রাষ্ট্র যে কোনো ধরনের আক্রমণ থেকে বা যে কোনো ধরনের হুমকি থেকে, যে কোনো ধরনের বিপদ থেকে নিজেকে মুক্ত রাখতে পারে। অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করা। যদি পৃথিবীর রাষ্ট্রগুলোর মধ্যে সবসময় অস্ত্রের প্রতিযোগিতা চলে, তাহলে জাতীয় নিরাপত্তা বৃদ্ধি করা। জাতীয় নিরাপত্তাকে সুন্দর রাখার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য প্রয়োজন অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করা। আমরা আজকে দেখি যে আন্তর্জাতিক রাজনীতির দিকে তাকালে দেখবো যে পৃথিবীর জাতিগুলো বা রাষ্ট্রগুলো একে অপরের সঙ্গে অস্ত্রের প্রতিযোগিতায় লিপ্ত। এই ধরনের অস্ত্রের প্রতিযোগিতার মাধ্যমে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে দুর্বল করার চেষ্টা করে, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে আক্রমণ করার চেষ্টা করে। সেইখান থেকে যদি প্রত্যেকটা রাষ্ট্র অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করে, তাহলে সকলের জাতীয় নিরাপত্তা অক্ষুণ্ণ থাকবে। খাদ্য নিরাপত্তা, ক্ষুধামুক্ত বিশ্ব ব্যবস্থা বা বিশ্বচার। তো খাদ্যের যদি নিরাপত্তা না থাকে, মানুষের যদি খাদ্য নিরাপত্তা না থাকে, তাহলে জাতীয় নিরাপত্তা রক্ষা করা সম্ভব হয় না। জাতীয় নিরাপত্তার রক্ষার অন্যতম উপায় হলো খাদ্য নিরাপত্তা। একটা জাতি বা একটা রাষ্ট্রের মধ্যে যদি ক্ষুধা মুক্ত জনগণ না হয়, তাহলে কি হবে, রাষ্ট্রের মধ্যে সবসময় বিশৃঙ্খলা লেগেই থাকবে। এই জন্য খাদ্য নিরাপত্তার মাধ্যমে জাতীয় নিরাপত্তা রক্ষা করা যায়। স্বাস্থ্য নিরাপত্তা। প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে এবং প্রত্যেকটা মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হয়ে বেঁচে থাকে। প্রত্যেকটা মানুষের চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে। সবাই যেন সুষ্ঠুভাবে চিকিৎসা নিতে পারে সেই ব্যবস্থা থাকতে হবে। পানির নিরাপত্তা। আমরা যে বিশ্ব ব্যবস্থায় আছি বা বিশ্বের যে অবস্থান, সেইখানে বিশুদ্ধ বা নিরাপদ পানির কিন্তু খুব অভাব। পৃথিবী বলা হয় পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। কিন্তু এই 3 ভাগ জলের মধ্যে কি পরিমাণ পানি আছে যে পানিটা নিরাপদ? সমুদ্র বা মহাসমুদ্রের যে পানি, এই পানি লবণাক্ত, এই পানি খাওয়া যায়। সুপ্রিয় পানি থাকতে হবে। মানুষ পানির মাধ্যমে জীবন ধারণ করছে, পানির অপর নাম জীবন। তো নিরাপদ পানি যদি না থাকে, বিশুদ্ধ পানি যদি না থাকে,
মানব সভ্যতা হুমকির মুখে পড়বে। এই জন্য প্রত্যেকটা জাতি বা প্রত্যেকটা রাষ্ট্র তার নাগরিকদের বিশুদ্ধ পানির ব্যবস্থা করবে। বিশুদ্ধ পানির ব্যবস্থার মাধ্যমে জাতীয় নিরাপত্তা রক্ষা করা যায়। অর্থনৈতিক অগ্রগতি, প্রত্যেকটা জাতি রাষ্ট্র চায় নিজেদের অর্থনৈতিকভাবে অগ্রসীল করতে, গতিশীল করতে। কোন রাষ্ট্র যদি অর্থনৈতিকভাবে সচ্ছল হয় তাহলে তার নাগরিকরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এতে করে জাতীয় নিরাপত্তা রক্ষিত হয়। সাম্প্রদায়িকতা পরিহার, প্রত্যেকটা রাষ্ট্রে বিভিন্ন ধরনের সম্প্রদায় থাকতে পারে, বিভিন্ন ধরনের জাতি থাকতে পারে, উপজাতি থাকতে পারে, বিভিন্ন ধরনের ভাষা বর্ণের মানুষ থাকতে পারে। যে সবাইকে, সব ধরনের মানুষ, সব ধর্মের মানুষকে নিয়েই একটা জাতি রাষ্ট্র। এই জাতি রাষ্ট্রের মধ্যে যদি সম্প্রদায়ে সম্প্রদায়ে হানাহানি থাকে তাহলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়। এই জন্য জাতীয় নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, এক জাতির সঙ্গে এক সম্প্রদায়ের সাথে এক সম্প্রদায় সুন্দর ব্যবহার করবে, এইভাবে সাম্প্রদায়িকতা পরিহার করে জাতীয় নিরাপত্তাকে রক্ষা করা যায়। সীমান্ত নিরাপত্তা, প্রত্যেকটা রাষ্ট্র তার সীমান্তকে নিরাপদ রাখবে। সীমান্ত নিরাপদের মাধ্যমে সে বহিঃশত্রুর হাত থেকে নিজের রাষ্ট্রকে রক্ষা করতে হবে। সীমান্তে অন্য রাষ্ট্রের উস্কানি থেকে নিজের রাষ্ট্রকে রক্ষা করতে হবে, অন্য রাষ্ট্রের অবৈধ কার্যকলাপ থেকে নিজের রাষ্ট্রকে রক্ষা করতে হবে। এই জন্য সীমান্তকে নিরাপদ রাখতে হবে। সীমান্ত নিরাপত্তা পদের মাধ্যমে একটি জাতি রাষ্ট্র তার জাতীয় নিরাপত্তাকে সুকৌশলে রক্ষা করতে পারে। এগুলো ছিল জাতীয় নিরাপত্তা রক্ষার উপায়। আমরা এই পর্যায়ে আসি জননিরাপত্তা। জননিরাপত্তা হলো সরকারের কাজ যা নাগরিকদের বিভিন্ন হুমকি থেকে রক্ষা করে এবং সমৃদ্ধি নিশ্চিত করে। জননিরাপত্তা হলো সরকার, একটা দেশের মধ্যে বিভিন্ন মানুষ বসবাস করছে, সেই মানুষের জানমালের নিরাপত্তা প্রদান করাই হলো জননিরাপত্তা। আমরা বাংলাদেশে বসবাস করছি, আমাদের বাংলাদেশের নাগরিক, আমাদের যে অভ্যন্তরীণ যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র জনগণের নিরাপত্তা বিধানের মাধ্যমে তার সমৃদ্ধি থেকে অগ্রসর করতে পারে। যৌথ নিরাপত্তা। যৌথ নিরাপত্তা হলো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ। যৌথ নিরাপত্তা কোনো ক্রমেই অ্যালায়েন্স বা সামরিক চুক্তির সাথে একাত্মবোধক নয়। যৌথ নিরাপত্তা বলতে আসলে বোঝাচ্ছে যে কোন রাষ্ট্র অবৈধভাবে যদি কোনো রাষ্ট্রকে আক্রমণ করে তাহলে সেই আক্রমণকে প্রত্যেকটা রাষ্ট্র নিজের উপর আক্রমণ হিসেবে গণ্য করবে এবং ওই আক্রমণকে প্রতিহত করার জন্য নিজের শক্তি নিয়ে এগিয়ে আসবে। এটাই হলো যৌথ নিরাপত্তা। এক রাষ্ট্রকে আক্রমণ করলে সবাই আক্রমণকারীকে প্রতিহত করার জন্য প্রচেষ্টা চালাবে। এই প্রচেষ্টা চালানো হলো যৌথ নিরাপত্তা। এখানে বিভিন্ন ধরনের জোট আছে। আন্তর্জাতিক রাজনীতিতে আমরা দেখি বিভিন্ন ধরনের আঞ্চলিক বা আন্তর্জাতিক জোট আছে, সেই জোট না। যৌথ নিরাপত্তার অর্থ হলো যে নিজেকে আক্রমণ থেকে বিরত রাখা এবং নিজে কাউকে আক্রমণ করবো না, কেউ আমাকে আক্রমণ করবে না। যদি কেউ আক্রমণ করে কোন রাষ্ট্রকে, তাহলে প্রত্যেকটা রাষ্ট্র সেটাকে নিজের উপর আক্রমণ হিসেবে গণ্য করবে এবং তাকে ওই আক্রমণকারীকে প্রতিহত করার জন্য ব্যবস্থা নেবে। এটাই হলো যৌথ নিরাপত্তা। যৌথ নিরাপত্তার শর্তসমূহ: বিপুল শক্তি ও সামর্থ্য আছে। একটি মাত্র রাষ্ট্র অন্য রাষ্ট্রকে যখন আক্রমণ করছে তখন বিশ্বের বাদ বাকি রাষ্ট্রগুলো সেই আক্রমণকে নিজের প্রতি আক্রমণ হিসেবে আখ্যা দিচ্ছে এবং আখ্যা দিয়ে তারা কি করছে, তারা এগিয়ে আসে আক্রমণকারীকে প্রতিহত করার জন্য। এই জন্য যৌথ নিরাপত্তা শক্তি এবং সামর্থ্য অনেক বেশি থাকে। ঐক্যবদ্ধ ভূমিকা পালন।
আক্রমণকারীকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা। তাহলে আমরা যে সমস্ত রাষ্ট্র আছে সেই সমস্ত রাষ্ট্র আক্রমণকারীকে যৌথভাবে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে, শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নেওয়া। আন্তর্জাতিক রাজনীতিতে বিরোধ চলমান একটা ঘটনা এবং বিরোধ এবং শান্তি পাশাপাশি অবস্থান করছে। আজকে এক রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক, কালকে সেই রাষ্ট্রের সঙ্গে আবার খারাপ সম্পর্ক, বিরোধে জড়াচ্ছে। এই বিরোধগুলো যাতে এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের যে বিরোধ, বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে যে বিরোধ, সেই বিরোধের মীমাংসা হতে হবে শান্তিপূর্ণ উপায়। শান্তিপূর্ণ উপায় বিরোধ মীমাংসা হলে হলো যৌথ নিরাপত্তার অন্যতম একটা শর্ত। সর্বজনীনতা, যৌথ নিরাপত্তার আরেকটা শর্ত হলো যে সর্বজনীনতা, সবার জন্য সমান, কাউকে ছোট বড় করা যাবে না। ছোট বড় অনেক রাষ্ট্র আছে, কম শক্তিশালী রাষ্ট্র আছে, বেশি শক্তিশালী রাষ্ট্র আছে, কিন্তু সবাই সবার সাথে সমান, সবাইকে সমভাবে দেখতে হবে। এটা হলো যৌথ নিরাপত্তার অন্যতম শর্ত। নিরস্ত্রীকরণ, আমরা বারবার আন্তর্জাতিক রাজনীতির আরেকটা প্রত্যয় হলো নিরস্ত্রীকরণ, যে মানব শব্দটাকে রক্ষা করার জন্য নিরস্ত্রীকরণের প্রয়োজন। আজকে যে ধরনের মারণাস্ত্র তৈরি হচ্ছে, পারমাণবিক অস্ত্র তৈরি হচ্ছে, সেই হাত থেকে মানব সভ্যতা রক্ষা করার জন্য প্রয়োজন নিরস্ত্রীকরণ। যদি নিরস্ত্রীকরণ থাকে বা নিরস্ত্রীকরণের কার্যকর নিরস্ত্রীকরণ হয়, তাহলে এক রাষ্ট্রের সঙ্গে আর এক রাষ্ট্রের দ্বন্দ্ব বা অস্ত্রের প্রতিযোগিতা হ্রাস পাবে। অস্ত্র প্রতিযোগিতা হ্রাস পেলে পৃথিবীতে শান্তি আসবে। ন্যায়বোধ ও আদর্শবাদ, যৌথ নিরাপত্তার আরেকটা হলো ন্যায়বোধ বা আদর্শবাদ শর্ত। এইখানে যে অন্যায়কারী আক্রমণ করলে ন্যায়বোধের থেকে অন্য রাষ্ট্র অনাক্রমণকারী রাষ্ট্রের পাশে দাঁড়াবে এবং আক্রমণকারীকে প্রতিহত করবে নিজের আদর্শ জায়গা থেকে, ন্যায়বোধের জায়গা থেকে। তারপরে স্থিতিশীল থাকতে হবে। শক্তির যে অবস্থা বা আন্তর্জাতিক রাজনীতির যে চলমান দ্বন্দ্ব বিরোধ, এইগুলো স্থিতি অবস্থা কাম্য করা, দ্রুত সিদ্ধান্ত নেওয়া। যৌথ নিরাপত্তার আরেকটা শর্ত হলো দ্রুত সিদ্ধান্ত নেওয়া, যে আক্রমণকারী একটা রাষ্ট্রকে আক্রমণ করছে, অন্যান্য রাষ্ট্র দ্রুত নিজের প্রতি আক্রমণ গণ্য করে সেই রাষ্ট্রকে প্রতিহত করে। এগুলো ছিল যৌথ নিরাপত্তার শর্তসমূহ। আমরা মানব নিরাপত্তার কথা বলছি। মানব নিরাপত্তা মানবাধিকার, সুশাসন, শিক্ষায় প্রবেশাধিকার, স্বাস্থ্য সুরক্ষার অধিকারকে অন্তর্ভুক্ত করে এবং প্রত্যেক ব্যক্তি নিজের সুযোগ সুবিধা এবং পছন্দ সমূহ পূরণের অধিকার পায়। তো এইখানে মানব নিরাপত্তা হচ্ছে মানবাধিকার, শিক্ষা, সুস্বাস্থ্য, পানি, এইগুলো নিয়ে হলো মানবাধিকার বা মানব নিরাপত্তা। প্রত্যেকের জন্য নিজের পছন্দ সমূহ পূরণের অধিকার দেওয়াই হলো মানব নিরাপত্তা। মানব নিরাপত্তার উপাদান সমূহ: অর্থনৈতিক নিরাপত্তা, প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য অর্থনৈতিক চাহিদা আছে এবং সেই চাহিদা পূরণ করা প্রত্যেকটা রাষ্ট্রের অন্যতম কর্তব্য। রাষ্ট্র নাগরিকের মৌলিক অধিকার, শিক্ষা, খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, এগুলো পূরণ করবে। অর্থনৈতিক নিরাপত্তা যদি না থাকে, মানব নিরাপত্তা রক্ষা করা সম্ভব নয়। প্রত্যেকটা মানুষের জন্য অর্থনৈতিক ব্যবস্থা থাকতে হবে, কাজের বিনিময়ে তাকে কাজ দিতে হবে, কাজের জায়গা দিতে হবে, এই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে। পরিবেশগত নিরাপত্তা, আমরা যেটা বলছি যে প্রত্যেকের পরিবেশ, কাজের পরিবেশ থাকতে হবে, সেই কাজের পরিবেশে মানুষ যাতে নিরাপদ থাকে। মানুষ যেখানে বসবাস করছে সেই পরিবেশটা যেন নিরাপদ পরিবেশ হয়।
পরিবেশ যদি নিরাপদ না হয়, মানব নিরাপত্তা হুমকির সম্মুখীন পড়বে। খাদ্য নিরাপত্তা, এখন পৃথিবীর রাষ্ট্রগুলো স্লোগান দিচ্ছে ক্ষুধামুক্ত বিশ্ব ব্যবস্থা। ক্ষুধামুক্ত খাদ্য যদি নিরাপদ যদি না হয়, মানব সভ্যতা হুমকির মুখে। মানব সভ্যতা রক্ষার অন্যতম উপায় হলো সঠিক পরিমাণে সঠিকভাবে খাদ্য ব্যবস্থা করা। উন্নত রাষ্ট্রগুলোতে যে পরিমাণ খাদ্য আছে, তৃতীয় বিশ্ব রাষ্ট্রগুলোতে সেই পরিমাণ খাদ্য পাবে। এই জন্য তৃতীয় বিশ্ব রাষ্ট্রগুলোর খাদ্য ঘাটতি পূরণের জন্য উন্নত বিশ্বকে এগিয়ে আসতে হবে। স্বাস্থ্যের নিরাপত্তা, আজকে দরিদ্র রাষ্ট্রগুলো নাগরিকরা যেখানে খাবার পাচ্ছে না, যাদের বাসস্থানের অভাব, সেই সমস্ত রাষ্ট্রের জন্য নাগরিকের জন্য কিন্তু স্বাস্থ্য রক্ষা করা সম্ভব হচ্ছে না। প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য বা প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য নিরাপদ রাখতে হবে। স্বাস্থ্য যদি ভালো না থাকে, মানুষ কোনো কাজ করতে পারবে না। রোগ ব্যাধি, এই যে সংক্রমণ রোগ চলছে, এই সংক্রামক রোগ থেকে মানুষকে রক্ষা করতে হবে। এইগুলো হলো স্বাস্থ্য নিরাপত্তা। সুশিক্ষার নিরাপত্তা, প্রত্যেক মানুষের মৌলিক অধিকার হলো সুশিক্ষায় শিক্ষিত হওয়া। একটা তৃতীয় বিশ্বের নাগরিক আর একটা প্রথম বিশ্বের নাগরিকের মধ্যে শিক্ষাগত ক্ষেত্রে অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। মানব নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রত্যেককে সুস্থভাবে সুন্দর করে শিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা নিতে হবে। জীবনের নিরাপত্তা, প্রত্যেকটা জাতি রাষ্ট্র তার নাগরিকদের জীবনের নিরাপত্তা বিধান করে। আমরা নিজেদের কথা চিন্তা করি, আমরা মানুষ, আমরা নিজেরা নিজেদের জীবনের নিরাপত্তা, যে কোনো ধরনের হুমকি থেকে আমি যেন মুক্ত থাকি। রাস্তায় চলছি, আমরা খেয়াল করতে হচ্ছে যে কোন দিক থেকে যেন কোন রকম ভাবে আমার নিরাপদ পথ চলা প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, দৃষ্টি চারদিকে রেখে চলতে হচ্ছে। তো জীবনের নিরাপত্তা যদি না থাকে, নাগরিকের অন্যতম একটা মৌলিক অধিকার, জীবনের নিরাপত্তা বিধান করতে হবে। মানব নিরাপত্তার অন্যতম উপাদান হলো জীবনের নিরাপত্তা, সম্প্রদায়ের নিরাপত্তা। পৃথিবীতে বিভিন্ন ধরনের সম্প্রদায় মানুষের বসবাস। কোথাও কোনো দেশে কোনো সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ, কোনো দেশে কোনো সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ। যে সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় যেন সেই সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের উপর কোনো হুমকি সৃষ্টি করতে না পারে, সেদিকে খেয়াল করতে হবে। ধর্ম চর্চার অধিকার প্রত্যেকটা নাগরিকের আছে। সেই জায়গা থেকে এক ধর্ম মানুষ অন্য ধর্মের মানুষকে যেন সম্প্রদায়গত ভাবে আক্রমণ না করে, সেদিকে খেয়াল করতে হবে। মানুষের জীবনের নিরাপত্তা যেমন দরকার, স্বাস্থ্যের নিরাপত্তা যেমন দরকার, ঠিক তেমনি তার বিশ্বাস বা সম্প্রদায় বা বর্ণের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বিধান করতে হবে। সম্প্রদায়ের নিরাপত্তা, এবং অনেক দেশে, পৃথিবীতে অনেক দেশে দেখা যায় যে বর্ণবাদ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি হচ্ছে। যদি এইগুলো দূর হয়, তাহলে মানব নিরাপত্তা সুদৃঢ় হবে। রাজনৈতিক নিরাপত্তা, পৃথিবীতে বসবাসকারী প্রত্যেকটা মানুষের রাজনৈতিক অধিকার আছে এবং তার বিশ্বাস অনুসারে সে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে, এই অধিকারটুকু তার আছে। মানব রাজনৈতিক নিরাপত্তার মাধ্যমে একজন মানুষ সে যে মত পোষণ করে, সেই মত নির্দ্বিধায় সে মানুষের কাছে বলতে পারবে। এটা হলো মানুষের রাজনৈতিক নিরাপত্তা। আমরা আসি ক্ষুদ্র রাষ্ট্র, স্মলার স্টেট। এখানে ক্ষুদ্র রাষ্ট্র বলতে কি বলছে, এখানে আমরা দেখাচ্ছি যে বাংলাদেশ এবং ইউএসএ কিন্তু একটা অনেক বড় রাষ্ট্র, এবং বাংলাদেশ আয়তনের দিক দিয়ে অনেক ছোট রাষ্ট্র।
যে সব বাংলাদেশের চেয়েও আরো অনেক ছোট রাষ্ট্র আছে, আবার ইউএস এর চেয়েও আরো অনেক বড় রাষ্ট্র আছে। তো যেসব রাষ্ট্রের আয়তন, জনসংখ্যা, সামরিক ক্ষমতা, অভ্যন্তরীণ সম্পদ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব কম তাদেরকে ক্ষুদ্র রাষ্ট্র বলে। ক্ষুদ্র রাষ্ট্র বোঝা যাচ্ছে আয়তনের দিক থেকে ছোট হলে সেটা একটা ক্ষুদ্র রাষ্ট্র, আবার আয়তনে ছোট বাট তার সামরিক সক্ষমতা অনেক বেশি, সে ধরনের রাষ্ট্রকে আমরা ক্ষুদ্র রাষ্ট্র বলছি না। অভ্যন্তরীণ সম্পদ অনেক বেশি, আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব আছে, যেমন ইসরায়েল ছোট্ট একটা রাষ্ট্র কিন্তু তার আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব আছে, এই রাষ্ট্রগুলোকে ক্ষুদ্র রাষ্ট্র বলা হয় না। যে ক্ষুদ্র রাষ্ট্র হলো যে যাদের প্রভাব কম, আন্তর্জাতিকভাবে প্রভাব কম বা আন্তর্জাতিক অবস্থান যাদের ছোট, সেই সমস্ত রাষ্ট্রগুলোকে ক্ষুদ্র রাষ্ট্র বলা হয়। ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা হুমকিসমূহ: অভ্যন্তরীণ হুমকিসমূহ, রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্বল অর্থনৈতিক, দারিদ্রতা, জাতিগত সংঘাত, ভূঝুঁকি। আমরা ক্ষুদ্র রাষ্ট্রের যে দেখলাম যে ক্ষুদ্র রাষ্ট্রের একটা অন্যতম বৈশিষ্ট্য যে এখানে দারিদ্রতা আছে, কৃষি নির্ভর অর্থনীতি, তারপরে জনসংখ্যা আধিক্য, দুর্বল চিকিৎসা ব্যবস্থা, দুর্বল অর্থনৈতিক ব্যবস্থা, এই সমস্ত রাষ্ট্র হলো ক্ষুদ্র রাষ্ট্র। তো অভ্যন্তরীণ হুমকি রাজনৈতিক এই তৃতীয় বিশ্ব বা ক্ষুদ্র রাষ্ট্রগুলোর মধ্যে সবসময় রাজনৈতিক অস্থিরতা লক্ষ্য করা যায়। রাজনৈতিকভাবে তারা একজন অপরজনকে ঘায়ল করার চেষ্টা করে। অর্থনৈতিক দুর্বল, দারিদ্রতা, জাতিগত সংঘাত। আফ্রিকার দেশগুলো যদি আমরা দেখা দেখবো যে প্রত্যেকটা দেশে যে সোমালিয়া বলেন, এখানে তো জাতিগত দ্বন্দ্ব বিদ্বেষ আছে, গৃহযুদ্ধ আছে। বাহ্যিক হুমকি: স্বাধীনতা, সার্বভৌমত্ব, শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব, আদর্শগত দ্বন্দ্ব, সীমান্ত সংঘাত, পরিবেশগত দ্বন্দ্ব। তো এইখানে বাহ্যিক হুমকিগুলো নিজের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য অন্য রাষ্ট্র বা ক্ষমতাশালী রাষ্ট্র এই রাষ্ট্রগুলোর উপর আক্রমণ করার চেষ্টা করে। তারপরে শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব, যে একটি রাষ্ট্র, এখানে বিশ্বে তো শক্তি রাজনীতি চলছে, আন্তর্জাতিক রাজনীতি সবসময় শক্তি ছড়ানো হচ্ছে, সেইখানে কোন শক্তির পক্ষে, এক শক্তির পক্ষে গেলে অন্য শক্তি তাকে আক্রমণ করছে, এই রাষ্ট্রসমূহের দ্বন্দ্ব কারণে ক্ষুদ্র রাষ্ট্রগুলো সবসময় নিজেদের হুমকির মধ্যে থাকে। আদর্শগত দ্বন্দ্ব, মানে গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী কোন রাষ্ট্র আছে, কোন রাষ্ট্র আবার সমাজতান্ত্রিক বিদেশে, প্রভাব কার বেশি, কার প্রভাবের দিকে ক্ষুদ্র রাষ্ট্রগুলো চলবে, সেই আদর্শগত দ্বন্দ্ব ক্ষুদ্র রাষ্ট্রের মধ্যে দেখা যায়। সীমান্ত সংঘাত, সীমান্তের যদি শক্তিশালী রাষ্ট্র থাকে বা অন্য রাষ্ট্র থাকে, সেই অন্য রাষ্ট্রগুলো ক্ষুদ্র রাষ্ট্রের সীমান্তে সবসময় আক্রমণ করার চেষ্টা করে, এখানে সবসময় সংঘাতময় পরিবেশ উৎপন্ন থাকে। পরিবেশ: ক্ষুদ্র রাষ্ট্রগুলোর অর্থনৈতিক দুর্বল, তার শিক্ষা দুর্বল, তার প্রযুক্তিগত দুর্বলতা, পরিবেশ হুমকির মুখে থাকে। এই হুমকি থেকে, পরিবেশগত হুমকি থেকে রক্ষা করা। ক্ষুদ্র রাষ্ট্র নিরাপত্তা রক্ষার উপায়: সামরিক শক্তি বৃদ্ধি। সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে একটি রাষ্ট্র তার নিরাপত্তা বলয়কে শক্তিশালী করতে পারে। দক্ষ কূটনীতি: আধুনিক বিশ্ব কূটনীতির বিশ্ব, পররাষ্ট্রনীতির বিশ্ব। পররাষ্ট্রনীতি সঠিকভাবে কার্যকর করা যায় কূটনীতির মাধ্যমে। কোন রাষ্ট্রে যদি সামরিক শক্তি বা অন্যান্য শক্তির দুর্বল থাকে, তার কূটনীতি যদি শক্তিশালী হয়, সেই রাষ্ট্র তার দক্ষ কূটনীতি দ্বারা আন্তর্জাতিক রাজনীতিতে নিজের অবস্থান পরিষ্কার করতে পারে এবং নিজেকে রক্ষা করতে পারে। দক্ষ জনশক্তি: জনসংখ্যা আধিক্য। এই জনসংখ্যা রাষ্ট্রগুলোর যে বৈশিষ্ট্য অন্যতম হলো জনসংখ্যা আধিক্য। এই জনসংখ্যাকে যদি দক্ষ করা যায়, দক্ষ করলে দক্ষ জনশক্তির মূল্য সবসময় আছে। দক্ষ জনশক্তি সে বিভিন্ন দেশে রপ্তানি করতে পারে বা দক্ষ জনশক্তির দ্বারা নিজের দেশকে উন্নত করতে পারে। এর জন্য দক্ষ জনশক্তি হলো ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার অন্যতম একটি উপায় হিসেবে বিবেচনা করা হয়। সরকারের দক্ষতা: রাষ্ট্র যতই দুর্বল হোক বা যতই ক্ষুদ্র হোক বা যতই কম শক্তিশালী হোক, দক্ষ যদি সরকার থাকে, সেই রাষ্ট্রকে যে কোনো ধরনের বিপদ থেকে রক্ষা করতে
দক্ষ সরকার অবশ্যই প্রয়োজন। শিল্পোন্নয়ন, ক্ষুদ্র রাষ্ট্রগুলো অর্থনীতি কৃষি নির্ভর, অন্যত কৃষি ব্যবস্থা, এখানে যদি শিল্প উন্নয়ন করা যায়, শিল্পের যদি উন্নয়ন হয়ে যায়, তাহলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। অর্থের স্বাবলম্বী হলে তার শক্তি বাড়বে এবং তার নিরাপত্তা শক্তিশালী হবে। নিরপেক্ষতা, ক্ষুদ্র রাষ্ট্র নিজের নিরাপত্তাকে সুদৃঢ় করার জন্য প্রভাবশালী রাষ্ট্রদের মানে কোনো প্রভাবশালী রাষ্ট্রপক্ষে না গিয়ে নিজে নিরপেক্ষ ভূমিকা পালন করে। আমি কারোর সঙ্গে নাই, আমি একা, তো এর পাশে প্রভাবশালী রাষ্ট্র বা এই প্রভাবশালী রাষ্ট্র আমাকে আক্রমণ করবে না, এইভাবে নিজেকে নিরাপদ রাখা যায়। যেটা বললাম যৌথ নিরাপত্তা। যৌথ নিরাপত্তা হচ্ছে যে কেউ যদি আক্রমণ করে অন্য কোনো রাষ্ট্রকে, সেই আক্রমণকারীকে নিজের প্রতি আক্রমণ হিসাবে সকল রাষ্ট্র আক্রমণকারীকে প্রতিহত করবে। এটা হলো যৌথ নিরাপত্তা। যৌথ নিরাপত্তা যদি সঠিকভাবে হয়, একটা ক্ষুদ্র রাষ্ট্রকে কেউ যদি আক্রমণ করে, সকল রাষ্ট্র যদি সেইখানে আক্রমণকারীকে প্রতিহত করে, তাহলে কি হবে? পরবর্তীতে যৌথ নিরাপত্তার কারণে ওই শক্তিশালী আক্রমণকারী কোনো সময় কোনো রাষ্ট্রকে আক্রমণ করবে না। স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্র, যেটা বললাম যে পররাষ্ট্র নীতি প্রয়োজন। কোন পক্ষকে অবলম্বন করে পররাষ্ট্র নীতি না প্রণয়ন করে, প্রত্যেকটা রাষ্ট্র বা যদি নিরপেক্ষ পররাষ্ট্র নীতির মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখে, তাহলে সেই রাষ্ট্রের আক্রমণ হওয়ার সম্ভাবনা কম থাকে। আমরা একটা জিনিস বলব বিরোধ, কনফ্লিক্ট। বিরোধ বলতে বোঝায় দুই বা ততোধিক পক্ষ কোন উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য পরস্পর হিংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়। উক্ত হিংসাত্মক কার্যকলাপের সূত্রপাত আত্মরক্ষার প্রয়োজনে অথবা যে কোনো বিষয় বা ঘটনার কেন্দ্র হতে পারে। আন্তর্জাতিক রাজনীতিতে বিরোধ, শান্তি, দ্বন্দ্ব এইগুলো সবসময় চলে আসে। তো এই বিরোধ থাকবে এবং বিরোধের সর্বশেষ রূপ হলো যুদ্ধ। আমরা হর হামেশাই দেখি পৃথিবীর কোথাও না কোথাও কারো না কারোর সাথে যুদ্ধ চলছে। এক পক্ষ অন্য পক্ষকে দমিয়ে রাখার জন্য যুদ্ধ করে, নিজের করায়ত্ত করার জন্য যুদ্ধ করে। এটা আন্তর্জাতিক রাজনীতির অন্যতম একটা বৈশিষ্ট্য, যে সবসময় দাম্ভিক পরিবেশ বজায় থাকে। এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের দাম্ভিক সম্পর্ক যেমন আছে, ঠিক তেমনি এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এইগুলোই হলো আন্তর্জাতিক রাজনীতি। বিরোধকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক রাজনীতি আবর্তিত। তো বিরোধের কিছু কারণ আছে, সেই কারণগুলো আমরা দেখছি যে বিরোধ কি কারণে বিরোধ হতে পারে। বিরোধের কারণ দেখেন, এখানে আমরা দেখছি যে স্বাধীনতা ও মুক্তি আন্দোলনজনিত বিরোধ, যেটা আমাদের 1971 সালে হয়েছিল। আমরা স্বাধীনতা চেয়েছিলাম, ওরা আমাদের উপর আক্রমণ করেছিল, যার কারণে আমাদেরকে যুদ্ধে লিপ্ত হতে হয়েছিল। তো স্বাধীনতা আন্দোলনের জন্য যুদ্ধ হতে পারে, বিরোধ রাখতে পারে, এক পক্ষ আরেক পক্ষকে দমিয়ে রাখতে চায়। জাতীয় স্বার্থের সংজ্ঞা, কোন রাষ্ট্রই নিজের জাতীয় স্বার্থকে বিলীন করে বা নিজের জাতীয় স্বার্থকে অস্বীকার করে অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করে না। তো জাতীয় স্বার্থের যখন সংঘাত তৈরি হয়, তখন বিরোধের সৃষ্টি হয়। এক পক্ষ আরেক পক্ষকে শত্রু মনে করে এবং তখন নিজেদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে। ভৌগোলিক বিরোধ, ভৌগোলিক অবস্থানগত কারণে বিরোধ সৃষ্টি হতে পারে। যেমন মনে করেন যে ভারত এবং পাকিস্তান, ভৌগোলিক বিরোধ এখানে কাশ্মীর যে ভৌগোলিক অঞ্চল, সেই অঞ্চলকে নিয়ে তাদের বিরোধ। এই ধরনের বিরোধ চলতে থাকে এবং আজ স্বাধীনতার পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই ধরনের বিরোধ আছে। অর্থনৈতিক বিরোধ,
আমরা ইদানিং যে আন্তর্জাতিক রাজনীতির অবস্থা দেখছি সেখানে কিন্তু অর্থনৈতিক বিরোধটা বেশ প্রকট আকার ধারণ করছে। বিভিন্ন রাষ্ট্র দুর্বল রাষ্ট্রের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করছে। আবার ইদানিং দেখছি যে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে অর্থনৈতিক বিরোধ চরম হারে লেগে আছে। এক পক্ষ যদি শুল্ক হার বাড়াচ্ছে, পরবর্তীতে অন্য পক্ষ শুল্ক হার বাড়াচ্ছে। এইভাবে অর্থনৈতিক ক্ষেত্রে নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য পরাশক্তিগুলো বিরোধে লিপ্ত হতে পারে। জাতি বা বর্ণগত বিরোধ, সীমান্ত বিরোধ, ধর্মীয় বিরোধ এবং মতাদর্শ বিরোধ, শক্তি বা নিরাপত্তা জনিত বিরোধ, এগুলো হচ্ছে। তো আজকের ক্লাস আমরা যে পরিমাণে যে ক্লাসটা নিলাম এই সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে ইমেল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস salam.ju@gmail.com। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।